দিল্লি, আরসিবি, পাঞ্জাব এবারে আইপিএল এর সবচাইতে কনসিস্টেন্ট টিম এবং খেয়াল করে যদি দেখে থাকেন তাদের পারফরমেন্স কিন্তু সবচাইতে ভালো। গতকালের ম্যাচটা যদি আপনারা তুলে ধরেন, পাঞ্জাব যে ধরনের ব্যাটিং করেছে, বিশেষ করে দেশি প্লেয়াররা, নেহাল ভেদারা বলেন প্রথম ম্যাচে যে ধরনের পারফরমেন্স দিয়েছে, শ্রেয়াসের কথা কি বলবেন, প্রথম ম্যাচে আনসেলফিশ ব্যাটিং, 97 রান অনবদ্য, দ্বিতীয় ম্যাচে ছক্কা মেরে খেলাটি জিতিয়েছে, সুতরাং বুঝতেই পারতেছেন তার ফর্মটি কোন দিকে রয়েছে। অন্যদিকে ঋষভ পান্তের কথা যদি বলেন, তিনি কিন্তু মোরালে একদম ডাউন খেয়ে গেছেন। 27 কোটি রুপিতে তাকে কেনা হয়েছে, কিন্তু তিনি কোন ধরনের পারফরমেন্স দিচ্ছেন, তিনি যে টি-20তে আনফিট এটি কিন্তু প্রমাণিত হচ্ছে। কিন্তু আজকে খেলাটি নিয়ে কথা বলতে চাই, যে খেলাটি হচ্ছে আরসিবি ভার্সেস গুজরাট। সুতরাং বুঝতেই পারছেন এই খেলাটি কিন্তু কঠিন খেলা হবে, যেহেতু আরসিবি কিন্তু 2টি খেলা থেকে 2টি খেলা অলরেডি জয়লাভ করেছে। এখন এই খেলাটি কিন্তু ঘরের মাটিতে, সুতরাং কিন্তু তারা কিন্তু একটু পাম্প হয়ে থাকবে। দেখা যাক আজকে খেলাটিতে কোন ধরনের পারফরমেন্স হয়। চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে এই খেলাটি নিয়ে একটু কথা বলে আসি। প্রথমে যদি আমরা একটু গতকালের খেলাটির দিকে একটু তাকাই, পাঞ্জাব এবং লখনৌ সুপার জায়ান্টস, আমরা খেয়াল করতে পারবো পাঞ্জাব কিন্তু খুব অল্প সময়ের মাঝখানে মানে খুব সহজে কিন্তু খেলাটি জয়লাভ করে নেয়। 177 রানের টার্গেট কিন্তু তারা 16তম ওভারেই চেস করে নিতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের ব্যাটিং ডমিনেন্সটা কিরকম ছিল। আর বোলিং এর কথা যদি বলেন, দেখেন তারা কিন্তু প্রথম ওভারে আর্শদীপ সিং কিন্তু উইকেট ফেলে দিয়েছে মিচেল মার্শে। সুতরাং বুঝতেই পারতেছেন মিচেল মার্শ কিন্তু তাদের ডমিনেন্ট ব্যাটসম্যান ছিল। আর যদি খেয়াল করে থাকেন, এর কিছুক্ষণ পরেই কিন্তু উইকেট ফেলে দেয় লুকি ফার্গুসনকে দলে ঢোকানো কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি প্ল্যান ছিল। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম লুকি ফার্গুসনকে ঢোকানো যায়, কিভাবে ঢোকানো যায়, যদি আপনার ওভারসিজ ক্যাটাগরি থেকে 3জন অলরাউন্ডারের মাঝখানে বা 4জন অলরাউন্ডার থেকে যদি একজনকে বসাই দেন এবং নেহাল ভেদারা কিংবা বিষ্ণু বিরুদ্ধে থেকে একজনকে দলে ঢোকাই দেন, তাহলে কিন্তু লুকি ফার্গুসন খেলার সুযোগ হয়। ঠিক এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। দলে কিন্তু ঠিক একইভাবে দলটা সাজানো হয়েছে। দেখেন দল কিন্তু আগে থেকে বেশি স্ট্রং দেখা যাচ্ছে। আগে যতগুলো এডিশন আমরা খেয়াল করেছি ততগুলোতে মনে করেন পাঞ্জাবকে খাতা কলমে ভালো দেখা গেল, কিন্তু এবার কিন্তু তারা মাঠে পারফরমেন্স দিতেছে। দেখেন বিশেষ করে ক্যাপ্টেন যদি পারফরমেন্স দিতে পারে, তখন কিন্তু দলটাকে অন্য ধরনের বুস্ট আপ হয়ে যায়। অন্যদিকে ঋষভ পান্তের কথা আপনারা কি বলবেন? এত দাম দিয়ে তাকে কেনা হয়েছে, কিন্তু তিনি পারফরমেন্স দিতে পারতেছেন না। আগামীতে তার পারফরমেন্স কিরকম হবে সেটার উপর নির্ভর করবে কিন্তু তার ভবিষ্যতের যাত্রাটা। এমনকি প্রাইস ট্যাগের কথা যেহেতু বলতেছে, যে কলকাতার ভেঙ্কটেশ আয়ারের কথা কিন্তু না বললে না হয়, তার পারফরমেন্স কিন্তু নেহায়ত খারাপ। এই ধরনের পারফরমেন্স দিয়ে যদি দল তাদেরকে রিটার্ন করে বা কিনে, তাহলে কিন্তু দলের মালিকদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। এখন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কি বলা যায়? মহেন্দ্র সিং ধোনি যেভাবে এই বয়সে এসে খেলতেছে, তিনি কিন্তু দলের জন্য একদম বার্ডেন হয়ে যাচ্ছে। তিনি যদি গত আসরে যদি রিটায়ার করে যেতেন, গত আসরের আগেরটাতে 2022 সালে যদি তিনি রিটায়ার করে যেতেন, যে আসরে তিনি কাপ নিয়েছিলেন, তাহলে কিন্তু তার যাত্রাটা সবচেয়ে ভালো হতো। বাদ দিলাম এই ধরনের কথা। আজকে খেলায় যদি আমরা ফিরে আসি, আরসিবি ভার্সেস গুজরাট, এটি কিন্তু একটু দুর্দান্ত খেলা হবে। কেন বলতেছি? কারণ আরসিবি কিন্তু অলরেডি তারা 2টা খেলা জিতে গেছে। এখন তাদের ঘরে মাটিতে খেলা হবে 7টি খেলা থেকে যদি ধরেন তারা 4টি খেলাও জিতে যায়, 4 আর 2 6 ম্যাচ 12 পয়েন্ট হয়ে যাচ্ছে। 14 পয়েন্টে কিন্তু তারা প্লে অফে যাইতে পারে। তো তারা কিন্তু তখন আর টার্গেট করবে যে বাকি ম্যাচগুলো থেকে আমাদের 2টা ম্যাচ জিততে হবে। 2টা ম্যাচ জিতলে তাদের 16 পয়েন্ট হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন এবার কিন্তু আরসিবি কিন্তু হট ফেভারিট। অন্যদিকে পাঞ্জাবও কিন্তু হট ফেভারিট, কারণ পাঞ্জাব এবার যেভাবে যাত্রা শুরু করছে, অন্য কোনোবারে আমি তাদেরকে এই ধরনের ডমিনেন্ট অবস্থায় দেখি নাই। এখন চলেন যাই আরসিবির জেতার প্ল্যানটা কি, বা আরসিবি দলের প্ল্যানটা কি হতে পারে, একাদশটা কিভাবে এরকম হতে পারে, এটা নিয়ে একটু আলাপ করে আসি। আরসিবি দল কিন্তু একটু গোছানো একটা দল। বিশেষ করে ফিলসল্ট যখন দলের সাথে যোগ দিল, গতবার যখন ফাফ ডু প্লেসিস ছিল, এবার যখন ফিলসল্ট আসলো, আমরা একটু চিন্তায় পড়ে যাচ্ছিলাম যে ফিলসল্ট কি পারফরমেন্স দিতে পারবে, কিন্তু না, তিনি কলকাতাতে যেমন ধরনের পারফরমেন্স দিয়েছিলেন, ফিলসল্ট কিন্তু ওই মারমুখী অ্যাপ্রোচটাই দিয়ে যাচ্ছে। তার এই মারমুখী অ্যাপ্রোচের কারণে কিন্তু বিরাট কোহলি একটু স্বাচ্ছন্দ্যে খেলতে পারতেছে। গত ম্যাচটা যদি খেয়াল করে থাকেন, বিরাট কোহলি কিন্তু 100 স্ট্রাইক রেটে খেলে গিয়েছেন, এটা কোনো অসুবিধা হয় নাই। দেখেন আজকের ম্যাচটাতে হয়তো বা তিনি আরেকটু বিস্ফোরক অবস্থানে খেলতে পারেন, যেহেতু একটি ব্যাটিং প্যারাডাইস উইকেট। সুতরাং কিন্তু বিরাট কোহলি, রজত পাটিদার এবং পাডিক্কাল, তাদের উপর কিন্তু ভিত্তি করে কিন্তু তাদের ব্যাটিং অর্ডারটা একটু নির্ভরশীল। রজত পাটিদারের কথা কি বলবেন? তিনি ক্যাপ্টেন হিসেবে 2টি ইনিংস যেভাবে খেলেছেন, একটিতে অনবদ্য 50, আরেকটিতে 50 করতে পারেন নাই, কিন্তু তার যে ইম্প্যাক্ট মিডল ওভারে তিনি স্পিনারদের এবং পেস বোলারদের যেভাবে খেলতেছেন, নিঃসন্দেহে তিনি এই টুর্নামেন্টে বেস্ট ক্যাপ্টেন হয়ে যাবেন অ্যাজ এ ব্যাটিং। অবশ্যই তিনি শ্রেয়াসের পরে কথা বলতেছেন, কারণ শ্রেয়াস বর্তমানে তার থেকেও এগিয়ে আছে। দেবজিৎ পাডিক্কালও কিন্তু ভালো খেলতেছেন। এখন দেখার পালা হচ্ছে লিভিংস্টোন কোন ধরনের ব্যাটিং করতে পারেন, কারণ লিভিংস্টোন হচ্ছে দলের একজন মেন প্লেয়ার। তিনি কিন্তু ফিনিশিং রোলে ভালো খেলতে পারেন। জিতেশ শর্মা নিয়ে কিছু বলার নাই, জিতেশ শর্মা ভালো খেলতে পারেন, আমরা তাকে খেলা দেখেছি। এখন তাদের যদি সবচেয়ে উইক কোনো পয়েন্ট থাকে, সেটা হচ্ছে স্পিন বোলিং অ্যাকাউন্ট। যদিও ব্যাঙ্গালোরের স্পিন তেমন একটা কার্যকরী না, তারপর আমি বলবো যে তাদের কাছে যে ধরনের স্পিনার রয়েছে, শ্রেয়স শর্মা প্লাস হচ্ছে ক্রোনাল পান্ডিয়া, তারা যদি একটু ভালো বল করতে পারে, তাহলে কিন্তু হ্যাজেলউড আর ভুবনেশ্বর কুমার এবং ইয়াশ দেয়াল, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো সঙ্গ দিতে পারবে। তখন কিন্তু দলটাকে দেখতে একটু অন্যরকম হয়ে যায়। আর টিম ডেভিডের কথা কিন্তু বলার কোনো দরকার নেই। আপনি যদি গত ম্যাচটি খেয়াল করে থাকেন, তিনি দেখতে পেরেছেন যে তিনি লাস্ট ওভারে যে 3টি ছক্কা মেরেছেন, তাতে তিনি বোঝা যায় তিনি যে ক্যাপেবল এবং মোর দেন ক্যাপেবল। আর বেঙ্গালুরু মাটিতে যে তিনি আরো বেশি ক্যাপেবল হবে, সেটা কিন্তু ডাউট রাখে না। এখন যদি এক নজরে সমস্ত প্লেয়ারদেরকে আমি যদি একত্রিত করি, তাহলে প্লেইং এলিমেন্টে আমার মতে কিরকম হয় সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। ফিল সল্ট 1 নম্বর, বিরাট কোহলি 2 নম্বর,
3 নম্বর ডেভিড পারিকেল, 4 নম্বর রজত পাতিদার, 5 নম্বর লাইম লিভিংস্টোন, 6 নম্বর জিতেশ শর্মা, 7 নম্বর টিম ডেভিড, 8 নম্বর প্রণব পান্ডিয়া, 9 নম্বর ভুবনেশ্বর কুমার, 10 নম্বর হ্যাজেলউড, 11 নম্বর ইয়াস দেয়াল। সুতরাং বুঝতেই পারতেছেন ব্যাঙ্গালোরের দলটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। তারা যদি একটু মোটামুটি ভালো খেলতে পারে নিজেদের ঘরের মাটিতে, আমি আশাবাদী তারা আজকের ম্যাচটাও জয়লাভ করতে পারবে। এখন গুজরাটকে কিন্তু আপনারা ছোটভাবে দেখতে পারবেন না, কারণ গুজরাটও কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দল, বিশেষ করে বোলিংয়ের সাইডটা কিন্তু তাদের খুবই শক্তিশালী, ব্যাটিংও কিন্তু নেহাত খারাপ না। এখন সাই সুদর্শনের অবস্থা কি সেটা আমরা জানি না। সাই সুদর্শন কি ফিট? তিনি যে ইনজুরিতে কবলে পড়েছিলেন বা একটা নিগেলের কবলে পড়েছিলেন, তিনি কি একদম ম্যাচ ফিট অবস্থানে রয়েছেন? তিনি যদি আনফিট থাকেন তাহলে কিন্তু এবার মানে আজকের ম্যাচটিতে অন্তত আরসিবির বিরুদ্ধে তারা একটু চিন্তায় পড়ে যাবে। তখন কিন্তু তাদের ব্যাকআপ প্লেয়ার কি রেডি রয়েছে? আমার হিসাবে রেডি রয়েছে অনুজ রাওয়াত। অনুজ রাওয়াতের কথা আপনার মনে আছে? তিনি কিন্তু ব্যাঙ্গালোরের হয়ে খেলতেন, ব্যাঙ্গালোরের মাঠ সম্পর্কে তার ধারণা রয়েছে। এছাড়াও কিন্তু গুজরাট আরেকটি প্ল্যান ফলো করতে পারে, শুভমন গিলের সাথে কিন্তু জস বাটলারকে ওপেনিংয়ে পাঠাইতে পারে। 3 নম্বরে সাই সুদর্শন যেহেতু নাই, তার জায়গায় তিনি অনুজ রাওয়াত খেলতে পারেন। 4 নম্বরে শাহরুখ খান কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতেছে, তার স্ট্রাইক রেট ভালো, কিন্তু 5 নম্বরে আমি আনফিট মনে করতেছি রাদারফোর্ডকে। রাদারফোর্ডের জায়গায় আমি কোনোভাবে চাইতেছি যেন গ্ল্যান ফিলিপস দলে ঢুকে যায়। গ্ল্যান ফিলিপস কিন্তু দুর্দান্ত বলার, দুর্দান্ত ফিল্ডার, দুর্দান্ত ফিনিশার। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের মাঠে যদি গ্ল্যান ফিলিপস ঢুকে যায় তাহলে কিন্তু একটা নিঃসন্দেহে দলের জন্য একটা বুস্ট আপ হয়ে যেতে পারে। আপনারা যদি দুইটা দলের মিডল অর্ডার একটু চিন্তা করেন তাহলে আমি বলবো যে আরসিবির তুলনায় জিটি একটু পিছনে পড়ে আছে। কারণটা কি? আপনারা যদি তাকান 5 নম্বরে খেলতেছে লিভিংস্টোন, 6 নম্বরে টিম ডেভিড কিংবা জিতেশ শর্মা, 7 নম্বরে টিম ডেভিড। বুঝতেই পারতেছেন এই জায়গাটা কিন্তু অনেক স্ট্রং। আর যদি গুজরাটের দিকে তাকান আপনি খেয়াল করতে পারবেন 6 নম্বরে খেলতেছে রাহুল টিয়াটিয়া, 7 নম্বরে রাশিদ খান, 8 নম্বরে রাবাডা খেলতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই জায়গাটা কিন্তু শেখে একটা অবস্থা, মানে এতটা বেশি শক্তিশালী না। এই জায়গাটুকুতে যদি তারা একটু ওভারকাম করতে পারে, বিশেষ করে যদি টপ 3 যদি ফায়ার করতে পারে এবং সাই সুদর্শন যদি ফিট থাকে, ম্যাচ ফিট থাকে এবং তারা যদি ভালো একটা স্টার্ট এনে দিতে পারে তাহলে কিন্তু তারা একটু ভালো খেলতে পারবে। কিন্তু রশিদ খান কিন্তু ওই ধরনের ছন্দে না। আপনারা যদি খেয়াল করে থাকেন রশিদ খানের বলে কিন্তু এবার যথেষ্ট পরিমাণ রান হয়ে যাচ্ছে। তিনি কিন্তু আগের মতো এত পরিমাণ ইম্প্যাক্ট রাখতে পারতেছেন না যে তার বল যে কেউ খেলতেই পারে না, তাকে সময় করে খেলবে, এখন কিন্তু আর সেদিন নাই। তিনি কিন্তু এখন যথেষ্ট পরিমাণ মার খেয়ে যাচ্ছেন। কিন্তু সাই কিশোর এই যে একটি বলার, তাকে কিন্তু আপনি ছাড় দিতে পারবেন না। কোন ধরনের বলতেছি? তিনি কিন্তু টুর্নামেন্টে ভালো বোলিং করতেছে, 4টি উইকেট আপাতত নিয়েছেন। তাকে কিন্তু এবার আজকের ম্যাচও আপনাদেরকে খেয়াল করতে হবে এবং আরসিবিদেরকেও তাদেরকে বিশেষ করে এই প্লেয়ারটিকে দেখে শুনে খেলতে হবে। গুজরাটের জন্য সবচেয়ে শক্তিশালী পয়েন্ট হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। গত ম্যাচে তিনি যে ধরনের বোলিং করেছেন, দেখেন 4 ওভারে 18 রান দিয়েছেন, 2টি উইকেট নিয়েছেন। তিনি মিডল ফেজে যে ধরনের বোলিং করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন। রয়েছেন জাতীয় দলের বলার মোহাম্মদ সিরাজ, তিনিও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। আপনাদের কি মনে পড়ে তিনি কিভাবে রোহিত শর্মাকে বোল্ড আউট করেছিলেন? তিনি প্রথম 2 বলে 2টি 4 খাওয়ার পরে কিন্তু তৃতীয় বলে যেভাবে তিনি একটি ইনসুইং বলে তাকে আউট করেছেন, দুর্দান্ত একটি বোলিং করেছেন। আরেকটি কথা কি আপনাদের মনে আছে? ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু দলে ঢুকেছিল ঈশান্ত শর্মা। তিনি মিডল ওভারে যে 2টি ওভার করেছেন, একটি পাওয়ার প্লেতে আর একটি মিডল ওভারে, এর কারণে কিন্তু শুভমন গিল কিন্তু একটা এক্সট্রা ফেসিলিটি পেয়ে গেছিল। কারণ কি? এই যে 2টি ওভারের কারণে কিন্তু তার যে প্রিমিয়াম বলারগুলো রয়েছে তিনি রোটেশন করতে পারছেন সুন্দর মতো। তাই আমি বলবো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে যদি আজকে দলে নেওয়া যায়, তার অভিজ্ঞতা কিন্তু একটা দাম রয়েছে। তিনি কিন্তু ভারতের হয়ে 100-এর উপর টেস্ট করেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু ওভারঅল ব্যালেন্স রয়েছে, কিন্তু মিডল ওভারটারে তাদের ব্যাটিং একটু দুর্বল। তাই আমি ওভারঅল যদি আমি বলি আরসিবি আজকের ফেভারিট, তাও আমি গুজরাটের দলটাকে যদি এক নজরে আমি আবার একটু সাজিয়ে দিই তাহলে দেখা যায় কিরকম দেখা যায়। সাই সুদর্শন 1 নম্বর, যদি তিনি আনফিট থাকেন তাহলে অনুজ রাওয়াত, 2 নম্বর শুভমন গিল, 3 নম্বর জস বাটলার, 4 নম্বর শাহরুখ খান, 5 নম্বর গ্ল্যান ফিলিপস, 6 নম্বর রাহুল টিয়াটিয়া, 7 নম্বর রাশিদ খান, 8 নম্বর খাগেশ্বর রাবাডা, 9 নম্বর সাই কিশোর, 10 নম্বর মোহাম্মদ সিরাজ, 11 নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা। দলটি কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে গুজরাটের। দেখা যাক তারা মাঠে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। আর একটি কথা আমি বলে রাখি, আমি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কিন্তু সচরাচর কথা বলি না, কারণ এটার পক্ষে আমি না। যেহেতু আমি পক্ষে না, আর যেহেতু একটা দলের কাছে এত ধরনের ফ্লেক্সিবিলিটি থাকে যে 5 জন প্লেয়ারের নাম তারা পুটন করতে পারে, তাই আগে থেকে বলা যাচ্ছে না যে কাকে তারা নিতে চায়। তাই এই জিনিসটাকে আমি উজ্জ্বল রাখতেছি। আমি 11 জনকে রাখি আইসিসি ল অনুযায়ী, যেহেতু 11 জনকে নিয়েই টি20 ফরম্যাটের আসলে খেলাগুলি খেলা হয়। তাই আমি 11 জন ভার্সেস 11 জনের টিম ঘোষণা করেছি। তাই 2টি দল যখন আমি সাজাইছি আমার কাছে মনে হচ্ছে যেন মোর বেটার টিম হচ্ছে আরসিবি। তো আমি আজকের ম্যাচটিতে আরসিবিকে আমি স্ট্রং ধরে রাখতেছি। যদি আপনারা যদি উল্লেখযোগ্য পারফরমেন্স আজকে বেছে নেন তাহলে আপনারা কোন 2জন প্লেয়ারকে বেছে নেবেন 2 দল থেকে, এটি আপনাদের কাছে কমেন্টস করে জানতে চাই। আমি গুজরাট থেকে নিতে চাচ্ছি শুভমন গিলকে এবং আরসিবি থেকে নিতে চাচ্ছি ফিল সল্টকে। আপনারা একটু কমেন্টস করে জানাবেন আপনারা আমার সাথে একমত আছেন কিনা। কিন্তু আরসিবির বোলিং কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং এবার। আপনারা যদি খেয়াল করে থাকেন জশ হ্যাজেলউড কিন্তু পারফরমেন্স দিয়ে যাচ্ছে, ভুবনেশ্বর কুমার পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু ওই ধরনের পারফরমেন্স দিয়ে যাচ্ছে না জিটির বলার।
দেখেন রাশিদ খান কিন্তু অনেক বড় নাম, সিরাজ কিন্তু অনেক বড় নাম, কিন্তু 35টা পারফরমেন্স দিতে যাচ্ছে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে না। তো দেখা যাক আজকের ম্যাচে তার কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। খেলার খবর নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে হাজির হব।